উৎফুল্ল পূর্ণিমা যখন প্রখর অমাবস্যা। শামসুর রহমান। এই যে দেখছি আকাশ, পায়ের তলায় সোঁদা মাটি, বাতাসের গাছের সবুজ পাতার কম্পন ক্ষণে ক্ষণে, পাখির উড়ে এসে বসা পাশের বাড়ির উন্মোচিত ছাদে, কিয়দ্দূরে একজন পথিকের হেঁটে যাওয়া, সবই নতুন বছরের প্রথম দিনটিকে সত্যি বলতে কি বিশিষ্ট করে তুলেছে। যদিও এই গলিতে তেমন কোনো আয়োজন নেই উৎসবের, তাহলে কেন মনে এই বুড়ো শুরু আমার অন্তরে এই অবেলায় ফুটেছে নানা সুগন্ধি ফুল? কেন সত্তা নাচানো গানের সুর প্রস্ফুটিত? কেন তিনজন বয়সী ব্যক্তি হাত ধরাধরি করে গাইছেন পুরনো দিনের বিস্তৃত গান? আকাশের বঙ্কিম চাঁদ ডেকে আনে নক্ষত্রদের। এই আমি কিছুক্ষণ আগেও নববর্ষের আহ্বান সত্যি বলতে কি শুনতে পাইনি। তিনজন বুড়োর মিলিত নৃত্য আমাকে চকিতে উৎসবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ভুলিয়ে দিল বাস্তবের নির্দয় প্রহার এবং সমাজের কাণ্ডারীদের প্রতারণা, ভ্রুকুটি। হঠাৎ মনে হলো আকাশের উৎফুল্ল পূর্ণিমা প্রখর অমাবস্যা হয়ে আমাদের ভীষণ কামড়াতে থাকে। আমন্ত্রণ কেওয়াই স্টিল সকাল 24-এ। সাথে আছি আমি তাসনুভা মোহনা। শামসুর রহমানের কবিতা দিয়ে শুরু হলো আজকের সকাল। আজ বৃহস্পতিবার 30 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 13 জুন 2024 খ্রিস্টাব্দ। ঈদ উল আজহা দরজায় কড়া নাড়ছে। এরই মাঝে ঘরমুখো হতে শুরু করেছে কর্মজীবীরা। ঈদ যাত্রা কতটা স্বস্তির হবে তারই খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, শুভ সকাল আপনাকে। শুরু হয়ে গেল ঈদ যাত্রা, আর তো মাত্র কটি দিন বাকি। টাঙ্গাইলে ঈদ যাত্রার খবর সম্পর্কে জানতে চাই। শুভ সকাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের এলাঙ্গা অংশে। প্রতি বছরই কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে একটি ভোগান্তি তৈরি হয়, যে ভোগান্তিটা পাওয়াতে হয় সাধারণ মানুষকে। এবং সারা বাংলাদেশের মধ্যে যে কয়েকটি মহাসড়ক রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মহাসড়ক হলো এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। আমি যদি দেখাতে চাই, এই মহাসড়ক দিয়ে কিন্তু প্রতি বছর হাজার হাজার গাড়ি পারাপার হয় এবং ঈদ মৌসুমে ঈদের আগ মুহূর্তে কিন্তু এই মহাসড়কে গাড়ি চাপটা অনেকটা বেড়ে যায়। এই মহাসড়কে প্রতি বছরই কিন্তু কোনো না কোনো সময় এই যানজট বা দুর্ভোগ দেখা দেয়। এবছরও কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং এই সেতু কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এবছর অনেকটাই দুর্ভোগ মুক্ত এবং যানজট এবং সংখ্যামুক্তভাবেই মানুষ ঈদ করতে বাড়ি যেতে পারবেন, এমনটি জানিয়েছেন তারা। তবে আমি এখানে যারা চলাচলরত যারা চালক এবং যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে টাঙ্গাইলের যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, এই মহাসড়কের এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13 কিলোমিটার যে সড়কটি রয়েছে, এই সড়কটি 1 লেনের সড়ক। যে কারণে 2 লেন থেকে যখন এই 1 লেনে গাড়ি চলাচল করতে শুরু করে তখন কিন্তু একটা বাড়তি চাপ দেখা দেয় এবং এই বাড়তি চাপের কারণে কিন্তু এখানে হরহামেশাই সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যায়, যে কারণে কিন্তু রাস্তার পুরোটা বন্ধ হয়ে যায়। এবং এই বন্ধ হওয়ার কারণে এই মহাসড়কে আস্তে আস্তে দীর্ঘ গাড়ির জট দেখা দেয় এবং পরবর্তী সময়ে যে গাড়িগুলো সরাতে যে সময়টুকু লাগে সেই সময়ের মধ্যে কিন্তু প্রায় কয়েক কিলোমিটার অংশে এই যানজটটা দেখা দেয়। আর এছাড়া যদি আমি আপনাকে গত 24 ঘন্টার একটি হিসাব দেখাই, যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের এই বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার হিসাব অনুযায়ী 28,401টি গাড়ি পার হয়েছে গত 24 ঘন্টায় এবং টাঙ্গাইল অংশে 14,280টি এবং সিরাজগঞ্জে 14,121টি গাড়ি ইতিমধ্যে পারাপার হয়েছে। এর মধ্যে টোল আদায় হয়েছে 2,68,20,250 টাকা। এটা কিন্তু গত 24 ঘন্টার হিসাব। আজকের হিসাবটা এখনো আমরা হাতে পাইনি। তবে এই বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সাইট অফিসার এবং অন্যান্য প্রকৌশলী কর্মকর্তা যারা রয়েছেন তারা জানিয়েছেন যে
এই 2 দিন আগে থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির যে চাপ, সেই চাপটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই চাপ বৃদ্ধির ফলে এই যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, এই মহাসড়কে ঠিক ঈদের মাত্র আর কয়েকদিন আগে কিন্তু আরো গাড়ির চাপটা বাড়বে এবং এই মহাসড়কের সবচেয়ে বড় যে সমস্যা যেটি মনে করছেন এইখানকার চালক এবং যাত্রীরা, যে এই মহাসড়কে এবার কোরবানির যে পশুগুলো যাচ্ছে ট্রাকে করে প্রচুর পরিমাণে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে এই গাড়িগুলো রাজধানী ঢাকা থেকে যাচ্ছে, যে কারণে হয়তো এবছর ঠিক আগ মুহূর্তে কিছু একটা যানজট বা অন্য ধরনের কোনো সংখ্যা করছেন তারা। এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ তথ্য। মাসুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা জানছিলাম উত্তরবঙ্গের ঈদ যাত্রার খবরাখবর। আমরা আবারও উত্তরবঙ্গে চলে যেতে চাই। ঢাকা রংপুর মহাসড়ক নির্মাণ প্রকল্পের প্রায় 85% সম্পন্ন হয়ে গেছে। সড়কের কিন্তু বিভিন্ন অংশে কাজের কারণে ধীর গতিতে চলাচল করছে যানবাহন, আর এতে যানজটের সংখ্যা রয়ে যাচ্ছে। সড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে রংপুর থেকে এবারে যুক্ত করছি সহকর্মী ফখরুল শাহিনকে। শাহিন, শুভ সকাল জানাই। ঢাকা রংপুর মহাসড়কের যে পরিস্থিতির কথা দর্শকদেরকে জানাচ্ছিলাম এবং সেটার সঙ্গে যোগ হয়েছে ঈদ যাত্রার দ্রুততা বলতে পারি, বা যেটাই হোক না কেন, প্রচুর মানুষজন এবারে বাড়ির পথে ছুটছে। কি অবস্থা সেখানে? তাসনুবা, আপনাকেও শুভ সকাল। এবং আমি আছি রংপুরের মডার্ন মোড়ে, যেখানে আসলে শেষ হয়েছে এই সাসেক প্রকল্পের 4 লেনের কাজ এবং আমার পিছনেই কিন্তু এই 4 লেন রাস্তাটি দেখতে পাচ্ছেন। এবং আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে এই সড়কটি যখন সম্পূর্ণ হবে, একেবারেই খুলে দেওয়া হবে বা সব কাজ সম্পূর্ণ হবে, তখনই কিন্তু এই রংপুর মানুষের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি দূর হবে। আগের কথা যদি আমরা বলি যে রংপুর থেকে ঢাকা যেতে কিন্তু 10 থেকে 11 ঘন্টা সময় লাগতো, কারণ গাইবান্ধা পার হয়ে বগুড়া বা টাঙ্গাইল সেখানে কিন্তু দীর্ঘ যানজট লেগে থাকতো। এই সড়ক নির্মাণ হওয়ার কারণে কিন্তু এই যানজট দূর হবে। এখন 85% কাজ শেষ হয়েছে, তারপরেও আমরা দেখি যে অনেকটা কিন্তু কমেছে যানজট। আগে যে 11 ঘন্টা সময় লাগতো সেই সময় কিন্তু আস্তে আস্তে কমে 6 থেকে 7 ঘন্টায় নেমে এসেছে। আর যখন 100% কাজ সম্পন্ন হবে তখন কিন্তু আরও সময় কম লাগবে। এবং আমরা যদি রংপুরের ভিতরের কথা বলি, রংপুরের মডার্ন মোড় থেকে পীরগঞ্জ পর্যন্ত, অর্থাৎ গাইবান্ধার আগে পর্যন্ত যে সড়কটি আছে সেই সড়কটিতে আগে যেতে কিন্তু অনেক সময় লাগতো, সেখানে এই পুরোটাই কাজ প্রায় শেষ বলা যায় এবং এখানে কিন্তু স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছে যাত্রীরা। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে সাসেক প্রকল্পের 4 লেনের যে সড়ক, এটি 2016 সালে কিন্তু শুরু হয়েছে এবং করোনার কারণে মাঝখানে থেমেছিল। এখন হয়তো অল্প সময়ের মধ্যে শেষ হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই সড়কের মধ্যে আসলে যে জিনিসগুলো থাকবে এবং সংশ্লিষ্টরা যেটি বলছেন যে 4 লেন ইন্টারচেঞ্জের কাজ সম্পন্ন হলে উত্তরবঙ্গ সহ 22 জেলার যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সুফল পাবে ঢাকায় যাওয়া আসা করা হাজারো যাত্রী চালকেরা। মাত্র 5 ঘন্টায় রংপুর থেকে রাজধানী যাতায়াত করতে পারবে, এমনটা কিন্তু দাবি তারা করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই সড়কের মধ্যে কিন্তু যেগুলো থাকবে, উড়াল সড়ক থাকবে, আন্ডারপাস থাকবে, ছোট বড় সেতু ও কালভার্ট থাকবে এবং আমরা সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আমরা রংপুরের যে জায়গিরহাট আছে সেখানে কিন্তু আমরা উড়াল সড়ক দেখতে পেয়েছি এবং এই মডার্ন থেকে পীরগঞ্জ পর্যন্ত আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখতে পেরেছি, যে আপনার ছোট বড় সেতু, কালভার্ট এবং সবগুলো কিন্তু আমরা পরিলক্ষিত হয়েছে, সচক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এ কারণে কিন্তু রংপুরবাসী অনেক খুশি এই সড়কের কারণে। কিন্তু এই সড়কটি অনেক ছোট ছিল, ছোট পরিসরে ছিল, দেখা যাচ্ছে সেখানে অনেক দুর্ঘটনারও শিকার হতো। এখন সড়কটি অনেক প্রশস্ত হওয়ার কারণে কিন্তু দুর্ঘটনাও কিন্তু অনেক কমে গেছে। আমরা এই সড়ক যখন 80% কাজ শেষ হয় তখন আমরা দেখেছি যে অনেকখানি সড়ক দুর্ঘটনা কিন্তু কমে গেছে। এর আগে আমরা যদি বলি সেটি হচ্ছে যে সেখানে কিন্তু দুর্ঘটনার শিকার কিন্তু অনেক হতো। এবং আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফখরুল শাহিন। সাথে ছিলেন ফখরুল শাহিন। ঢাকা রংপুর মহাসড়কের খবরাখবর জানাচ্ছিলাম, ঈদ যাত্রা খবরাখবর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী আয়োজন, পত্রিকার সংবাদ শিরোনাম। সমকাল দিয়ে শুরু করছি। সমকাল পড়ছি অসংখ্য প্রকাশের দুরন্ত সাহস। প্রধান সংবাদ শিরোনামের মধ্যে আজ যেটি আছে, ওয়াল স্ট্রিট খেয়ে রিয়াজ এখন মতিঝিল পাড়ায়। রিয়াজের উপদেষ্টা বোর্ডে সাকিব আল হাসান, মেয়াদি ফান্ড হয়েও কোম্পানির নিয়ন্ত্রণ।
এদিকে মন্ত্রিসভায় রদবদলের আভাস বাড়তে পারে আকারও। কয়েকজন নতুন মুখ আলোচনায় থাকতে পারেন 14 দলীয় জোটের শরিকরা। অর্থ পরিকল্পনা সহ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের গুঞ্জন। পড়ছিলাম সমকাল, এবারে পড়ছি প্রথম আলো। প্রথম আলোতে জব্দের আদেশ আদালতের, বেনজির পরিবারের আরও 8 ফ্ল্যাট, 76 বিঘা জমি। সব মিলিয়ে বেনজির পরিবারের নামে ঢাকায় 12টি ফ্ল্যাট এবং বিভিন্ন জেলায় 697 বিঘা জমির খোঁজ পাওয়া গেল। ইনসার্ট একটি ছবি পাশেই, সেটির পড়ছি মহেশখালী সোনাদিয়া দ্বীপে খনন যন্ত্র দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, সবই চিংড়ি ঘের নির্মাণের প্রস্তুতি। গত 5 মে তোলা একটি ছবি। এবং সংকটাপন্ন সোনাদিয়ায় গাছ কেটে আওয়ামী লীগ নেতাদের মাছ চাষ, এটি সংবাদ শিরোনাম। 4 মাসে অন্তত 2000 একর প্যারাবন দখল করে সেখানে 37টির বেশি চিংড়ি ঘের তৈরি করা হয়েছে সোনাদিয়া দ্বীপ প্রসঙ্গে। প্রথম আলো শেষ করে চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়, আর এবারে পড়ছি কালের কণ্ঠ। কালের কণ্ঠ আংশিক নয়, পুরো সত্য। অবৈধ সম্পদের খোঁজে নেমে গলদকর্ম দুদক। বেনজির আহমেদ সম্পর্কে এখানেও একটি শিরোনাম দেখতে পাচ্ছি। হত্যার নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব, এমপি আনার হত্যা, আনোয়ারুল আজিম আনার প্রসঙ্গে। এবং আরেকটি শিরোনাম রয়েছে, পরিবেশ সুরক্ষায়ও কাজ করে যাচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সরেজমিন অনুসন্ধান 2। প্রকল্প এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে সবুজের বেষ্টনী। প্রকল্পের পাশের এলাকায় 5 লাখ গাছ লাগানোর পরিকল্পনা। ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণ ও সালফার দূষণ রোধে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। এই ছিল কালের কণ্ঠ। পড়ছি ইত্তেফাক। গ্রেনেড হামলার মামলা সম্পর্কে প্রধানমন্ত্রী, তারেক জিয়া সহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পর্যায়ভিত্তিক বাস্তবায়নে আরও বিশদ সমীক্ষার পরামর্শ দিয়েছে চীন। এবং সরকারের ব্যাংক ঋণে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত, বলছে সিপিডি। এবারে চেয়ে দুর্বলতম অবস্থা অতীতে ছিল না, বলছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলছেন, বাস করি ভূতলে, বিনিয়োগ করি পাতালে। এবং সর্বশেষ পত্রিকা বণিক বার্তা, তথ্যে অগ্রগতি। ব্যবসায়িক জৌলুস হারাচ্ছে টেলিকম খাত। 2 প্রান্তিক ধরে ঋণাত্মক ধারায় ব্যবসায়িক প্রবৃদ্ধি, কমেছে নতুন ইকুইটি বিনিয়োগ ও গ্রাহক প্রতি আয়, বাড়ছে কর ভার। সর্বশেষ শিরোনাম, কুয়েতে বহুতল ভবনে আগুন, 40 ভারতীয় সহ নিহত সংখ্যা 49। মনোগাভ শহরে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন এবং 6 তলা এই ভবনটি ভাড়া করেছিল এনবিটিসি গ্রুপ। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই যাদের আজকের দিনে জন্মদিন। চ্যানেল 24 পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা সবাইকে। সেই সঙ্গে জানবো এই পৃথিবীতে যারা বিখ্যাত ব্যক্তি, তাদের কাদের আজকের দিনে জন্মদিন। 1831 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্কটিশ গণিতবিদ ও বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি তাড়িৎচৌম্বক তরঙ্গের সর্বোত্তম তত্ত্বটি বর্ণনা করেছিলেন, যার সাহায্যে তড়িৎচুম্বক তত্ত্ব এবং আলোকে একই শক্তির বিভিন্ন রূপ হিসেবে বর্ণনা করা সম্ভব হয়েছিল। ম্যাক্সওয়েলের তড়িৎচৌম্বকীয় বলের সমীকরণকে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় বৃহত্তম একীকরণ বলা হয়। 1854 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্যার চার্লস অ্যালগারনন পার্সন্স। আইরিশ এই প্রকৌশলী যৌগিক স্টিম টারবাইন আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি নৌ ও বৈদ্যুতিক প্রকৌশল ক্ষেত্রগুলিতে দুর্দান্ত প্রভাব রেখে ডায়নামো এবং টারবাইন ডিজাইন এবং বিদ্যুৎ উৎপাদনে প্রকৌশলী হিসেবে কাজ করেছিলেন। তিনি সার্চ লাইট এবং টেলিস্কোপের জন্য অপটিক্যাল সরঞ্জামও তৈরি করেন। 1865 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আইরিশ কবি, নাট্যকার ও প্রভাবশালী উইলিয়াম বাটলার ইয়েটস। 20 শতকের সাহিত্যাঙ্গনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি আইরিশ ও ব্রিটিশ উভয় সাহিত্যেরই একজন প্রবাদ পুরুষ। 1923 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
1990 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ অভিনেতা অ্যারন টেলর জনসন। তিনি কিক অ্যাস চলচ্চিত্র ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয়ের জন্য সুপরিচিত। টেলর জনসন 6 বছর বয়স থেকে অভিনয় শুরু করেন। তার প্রথম আলোচিত সাফল্য আসে জন লেননের জীবনীমূলক নোহোয়ার বয় চলচ্চিত্রের মধ্য দিয়ে। নকচার্নাল অ্যানিমেলস চলচ্চিত্রে রে মার্কাস চরিত্রে তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং একাডেমি পুরস্কারেও মনোনীত হন। জানছিলাম বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন। প্রিয় দর্শক, এবারে আপনাদের জন্য পর্যটনের খবর। পর্যটনের খবর বলতে আমরা চলে যাব বাংলাদেশের এক প্রান্ত বান্দরবানে। বান্দরবান সবসময় পর্যটনের একেবারে আধার বলা যেতে পারে, কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। সেখানে সব সময় দেখা যায় সারা বছরই পর্যটকরা ভিড় করে থাকেন, কিন্তু মাঝখানে সমসাময়িক কিছু ঘটনার কারণে এবং কিছু সহিংসতার কারণে সেটা ঘটনা হোক কিংবা দুর্ঘটনা হোক না কেন, পর্যটকের সংখ্যাটা কিছুটা কমে এসেছিল। কিন্তু এখন বান্দরবানের পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত। পরিস্থিতিটা এখন কি অবস্থায় আছে এবং যেহেতু আসন্ন ঈদের পরবর্তী ছুটির সময়গুলোতে পর্যটকরা এইসব পর্যটন কেন্দ্রমুখী হবেন বলেই ধারণা করা হচ্ছে, তাই বান্দরবানের খবরাখবর জানাতে এবারে যুক্ত করেছি সহকর্মী আহসানুল হাকিমকে। হাকিম, শুভ সকাল আপনাকে। বান্দরবানের বর্তমান পরিস্থিতি কি জানতে চাই, যে এখন পর্যটকরা ভিড় করছে কিনা, কিংবা ঈদকে সামনে রেখে এই ধরনের পর্যটকের সংখ্যা কত বাড়বে, কি মনে হয়? তাসনুবা, আসলে আমি এখন দাঁড়িয়েছি বান্দরবানের যে প্রবেশদ্বার বাস টার্মিনাল এলাকায়। প্রতি বছরই আসলে নতুন রূপে প্রকৃতি তার যে স্বাদ রয়েছে সেটিতে সাজিয়ে পার্বত্য চট্টগ্রামের যে পর্যটন স্পটগুলি, আমরা যদি বলি শীত, বর্ষা, শরৎ, প্রত্যেকটা সময় কিন্তু তার নতুন রূপ মেলে ধরে পাহাড়ের বিভিন্ন গাছগাছালি, বিভিন্ন ফুল ফলের গাছগুলো। এখনো কিন্তু বলতে গেলেই শোভা পাচ্ছে বিভিন্ন সড়কে কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ বিভিন্ন ফুল রকমারি ফুলের গাছে, যা পর্যটকদের বলা যায় স্বাগত জানানোর জন্যই সৃষ্টির এক অপরূপ লীলা। তো সব মিলিয়ে আসলে পর্যটন নগরী বান্দরবানে কিন্তু সারা বছরই পর্যটকে মুখরিত থাকে, কিন্তু গত কয়েক বছর ধরে পাহাড়ে যে আঞ্চলিক সংগঠনগুলোর দ্বন্দ্বের কারণে কিছুটা পর্যটককে কমিয়ে আসতে শুরু করেছে এই পাহাড়ি জনপদে। যদি বলতে চাই, গত পবিত্র ঈদুল ফিতরের সময় যদি সে বলতে হয়, 2 এপ্রিল রুমার ব্যাংক ডাকাতি, সোনালী ব্যাংক, এরপরে দিন দুপুরে ট্রান্সিটে ব্যাংক ডাকাতি ঘটনার পর থেকে এই ঘটনা হওয়ার পর থেকে কিন্তু পর্যটকের আনাগুলো কিছুটা কমেছে পাহাড়ে এই জনপদ বান্দরবানে। বলতে গেলে এরপর থেকে এখনো পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলছে বান্দরবানের রংছড়ি, তানচি এবং রুমা উপজেলাতে। সেই অভিযানের কারণে কিন্তু পর্যটকদের 3 উপজেলা ভবনের নিষেধাজ্ঞা না থাকলেও নিরুৎসাহিত করতে প্রশাসন, যাতে পর্যটকদের নিরাপদ তা আসলে জোরদার করা যায়। তবে আমরা কথা বলেছিলাম যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছে বান্দরবানের হোটেল, মোটেল, ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট পরিবহনের সাথে, তারা আমাদেরকে যেটি বলছে, দীর্ঘদিনে যে পর্যটক আসার একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা ছিল, সেটি গত ঈদে যেমন তারা পায়নি, এবারের তাদের প্রচুর আশা ছিল এই সময়টাতে পর্যটকে আনাগোনা বাড়বে, কিন্তু এই সময়টা তো আসলে পর্যটক না আসার কারণে তারা অনেকটা আসলে দুশ্চিন্তায় পড়েছে। বিশেষ করে 400টি পরিবহন রয়েছে যেগুলো কিন্তু আসলে পর্যটকদের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং 120টিরও অধিক হোটেল রয়েছে, সবগুলো কিন্তু আসলে বুকিং নাই বললে চলে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বান্দরবানে যে 74টি পর্যটন স্পট রয়েছে তার মধ্যে কয়েকটি পর্যটন স্পট আসলে ভ্রমণের জন্য পর্যটকদের নিরুৎসাহিত করা হলো। বাকি পর্যটন স্পটগুলোতে পর্যটকরা নির্দ্বিধায় করতে পারবে, সেগুলোতে পর্যটকদের আসার জন্য তারা অনুরোধ জানিয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ঈদের যে সময়টা রয়েছে, পাশাপাশি এখনই যে সময়টা, সেই সময়টাতে তাদেরকে উপভোগ করার জন্য বিভিন্ন ইয়াসিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরাও প্রত্যাশা করি যে বান্দরবানে পর্যটকের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাক আরো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী আয়োজনে আবহাওয়ার খবরাখবর জানাবো। চলুন জেনে আসা যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য। শেষ সঙ্গে চলুন জানিয়ে দিই আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 35.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 38, সর্বনিম্ন 28.4, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 33.5, সর্বনিম্ন 27.3, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.7 ডিগ্রি সেলসিয়াস।
সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫, সর্বনিম্ন ২৭, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫, সর্বনিম্ন ২৯, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাজধানীতে কোরবানির প্রাণী পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে এবারে শুরু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। বুধবার সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে গরু ছাগল নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি, যা আজ সকালেই কেনা এসেছে। প্রিয় দর্শক, এবারে আপনাদেরকে শরীয়তপুরে নিয়ে যাচ্ছি। শরীয়তপুর থেকে যুক্ত করছি নুরুল আবিদ রবিনকে। তার কাছ থেকে জানবো বাকি খবরাখবর। রবিন, শুভ সকাল আপনাকে। আপনি একটা খামারে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, এবং কোরবানির পশুর কথা বলছিলাম যে ঈদে কোরবানির পশুর যে চাহিদা এবং সেখানে বাজারের কি অবস্থা, যানবাহনে তাদেরকে যাতায়াত, নিয়ে যাওয়া নিয়ে আসা, এই যে ব্যাপারগুলো, খাবারের কি পরিস্থিতি সর্বোপরি জানতে চাই। তাসনুভা, আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সকল দর্শককে জানাচ্ছি শুভ সকাল। আর আপনি জানেন যে আর মাত্র 4 দিন বাকি রয়েছে আজকের দিন সহ ঈদুল আজহার, এবং যার কারণে কিন্তু যে সকল পশু খামারি রয়েছে শরীয়তপুরের প্রান্তিক পর্যায়ে, এ সকল পশু খামারিরা কিন্তু শেষ মুহূর্তে এসে তাদের পশু বিক্রির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন, বিভিন্ন হাট বাজারে যাচ্ছেন। অনেকেই আবার আমরা দেখেছি যে খামার থেকেই পশু বিক্রির ব্যাপারে বেশি উৎসাহী। হাটে নেওয়াটা অনেকটা তারা ঝামেলা মনে করেন, যার কারণে তারা ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন, এমনকি মাইকিং করে অনেককে প্রচারণা করতে আমরা দেখেছি। তো আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের আঙ্গারিয়া এলাকার তালুকদার এগ্রো ফার্ম নামে একটি প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে মোট 30টি পশু কুরবানির জন্য তারা প্রস্তুত করেছে, এবং 30টি পশুর মধ্যে এরই মধ্যে 17টি পশু বিক্রি হয়ে গেছে। বাকি যেই 13টি পশু রয়েছে তারা প্রত্যাশা করছেন যে ঈদের পূর্বেই এই সকল পশু বিক্রি হবে। আর দাম এখানে আমরা যেটি দেখেছি যে 1 লাখ টাকা থেকে শুরু করে প্রায় 3.5 লাখ টাকা পর্যন্ত মূল্যের পশু এখানে রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি মহিষও এখানে থেকে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। আর তাসনুবা, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে হাট বাজারগুলির পরিস্থিতি, পরিবহন, এখানে কিন্তু মোট শরীয়তপুরে 70টি অস্থায়ী হাট বসানো হয়েছে কুরবানির ঈদকে সামনে রেখে। এছাড়া 26টি নিয়মিত হাট রয়েছে জেলায়। এ সকল প্রতিটি হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং সেখানে নিয়মিত তদারকি করা হচ্ছে। কিছু কিছু বড় হাট বাজারে আমরা ক্লোজ সার্কিট ক্যামেরা সংযোজন করতেও দেখেছি। এছাড়া পশু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই সকল হাটের পশু বেচা বিক্রির জন্য, এবং এই হাটগুলিতে মেডিকেল টিম, প্রতিটি হাটেই মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, তারাও কাজ করবে। আর পশু পরিবহনের ক্ষেত্রে এখানকার স্থানীয় যে সকল ব্যবসায়ী রয়েছে তারা ব্যক্তি উদ্যোগে এই সকল পশুগুলিকে হাট বাজারে নিয়ে যাচ্ছেন, এবং ক্রেতারাও সেখান থেকে ক্রয় করে বাড়ি নিয়ে যাচ্ছেন। তাসনুবা, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো কেওয়াই স্টিল সকাল 24। এই যাত্রা শুরু হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হওয়া শুরু হয়ে গেছে, ছুটি শুরু হয়ে গেছে বলা যেতে পারে। আর ঘরমুখী মানুষেরা ফিরছেন বাড়ি, পরিবারের টানে, ঈদকে উপলক্ষ করে ঢাকা ছাড়ছেন তারা। সকলে যাত্রা শুভ হোক এই প্রত্যাশা শেষ করছে আজকের মতো কেওয়াই স্টিল সকাল 24। শুভ সকাল আরও একবার।